এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা ক্যাম্পিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ছাত্র রাজনীতি এখন কাজ করায়। এক শ্রেণীর ছাত্র নেতার অনৈতিক এবং অপরাধমূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদেরকে ছাত্র রাজনীতি বিমুখ করছে। আবার বাস্তবে শিক্ষার্থীদের কতটা কাজে আসছে ছাত্র রাজনীতি, এটি নিয়ে আলোচনা করব এবং গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দাবিতে আন্দোলন সহ চলমান ঘটনা প্রবাহ সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আয়োজনের শিরোনাম তাই করেছি ছাত্র রাজনীতির বর্তমান ভবিষ্যৎ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। আমার সঙ্গে দুজন বিশেষজ্ঞ বা সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি ছাত্রদল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মাহবুব কামাল, আপনার কাছে যদি শুরুতেই আসি, যেই বিষয়টি সবচেয়ে আলোচিত এখন সেটি বলবো যে গণঅভ্যুত্থানে আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে, প্রতিশ্রুতি দিয়েছে সরকার এবং বলেছে ইউনিক কার্ড করে দেওয়া হবে। কিন্তু এই যে হঠাৎ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসার দাবিতে তারা আন্দোলনে নামলেন, এটি নিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীনদের বড় অভিযোগ হচ্ছে চিকিৎসা হচ্ছে না। কেন এমন অভিযোগ উঠেছে এবং আহতদের মাঝে এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এটির পিছনে কারণ কি? না, আপনার তো শিরোনাম ছিল ছাত্র রাজনীতি, কি বললেন যেন? জি, ছাত্র আন্দোলনের বা ছাত্র রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ, সেই আলোচনা আমরা যাব। শুরুতে ছোট্ট করে যদি এটা নিয়ে আপনার কাছে জানতে চাই। শেষে আসলে ভালো হইতো, কারণ ছাত্র রাজনীতি একটা বড় ব্যাপার। আপনি প্রথমেই একেবারে শেষের প্রশ্নটা করে বসলেন। যাই হোক, একদম ছোট করে যদি বলেন। ছোট করে একেবারেই ছোট করে বলতেছি দুই এক। সেটা হচ্ছে যে মানে বর্তমান সরকার এটা আমি যা করতেছি, খেয়াল করতেছি, মানে অবজার্ভ করতেছি, সেটা হচ্ছে যে দে আর কনসেন্ট্রেটিং মোর অন দেয়ার পলিটিক্স দেন অন আদার আইটেমস। হ্যাঁ, তারা তাদের পলিটিক্সটা নিয়ে খুব ব্যস্ত, যে আগামী দিনে কোন ধরনের সরকার আসবে, আমরা কি করব, হ্যাঁ, মানে এই সরকার আমাদের কতটুকু আমাদের সাথে থাকবে আগামী সরকার, বা আমরা কোনো বিপদে পড়বো কি না, এগুলো নিয়ে তারা ভাবছে বেশি। তারা অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন ধরেন যে দ্রব্যমূল্য, তারা দে আর নট কনসার্ন অ্যাবাউট দ্রব্যমূল্য। যেমন ললেসনেস, এই যে ললেসনেস চলতেছে সারা দেশে, হ্যাঁ, নাটক হতে দিচ্ছে না, তো আদালতে মারপিট, তো বলে জাতীয় পার্টির অফিস পোড়ায় দিচ্ছে, কত কিছু ঘটতেছে, কিন্তু এদিকে তাদের কোনো নজর নাই। নজর হচ্ছে যে তাদের পলিটিক্সটা ঠিক করতে হবে, হ্যাঁ, কাদের রাখলে পলিটিক্স ঠিক থাকবে ইত্যাদি। তো ফলে এই যে ছাত্রদের যে এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, অনেকে রক্ত দিল, এই করলো সেই করলো, তারা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হয় না। কারণ রক্ত তো দিয়েই দিছে, হ্যাঁ, আমরা তো ক্ষমতা পেয়েই গেছি, আর তো কোনো অসুবিধা নাই। তো এখন এটা এক ধরনের দায়িত্বহীনতা বটেই, দায়িত্বহীনতা, এবং অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে এটা যায় না। হ্যাঁ, কারণ চিফ অ্যাডভাইজার তো অনেক দিন থেকেই বলতেছেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারপরে আমরা সব কিছু দেখভাল করব ইত্যাদি। একটা ফাউন্ডেশনও হয়েছে ছাত্র অভ্যুত্থানের উপরে, ওই ফাউন্ডেশনে প্রচুর টাকাও আছে ইত্যাদি। তারপরেও কেন তাদের চিকিৎসা হচ্ছে না? আজকে দেখলাম যে একজন মারা গেছে, একজন কোথায় যেন মারা গেছে, আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল, তো মারা গেছে, সিএমএইচে মারা গেছে। হ্যাঁ, তো ফলে যদি সে ভালো একটা ট্রিটমেন্ট পাইতো বা বিদেশে তাকে নিয়ে যেতে, হয়তো বেঁচে যেতে পারতো। তো যারাই আহত হয়েছে, আমি মনে করি যে তাদের তো শুধু সে না, তার হোল ফ্যামিলি তো উদ্বিগ্ন যে আমার, কারণ এর ছাত্র মানে কি? ছাত্র মানে হচ্ছে ওই ফ্যামিলির ভবিষ্যৎ আর্নার। এই ছেলেটার লেখাপড়া শেষ করে তারপরে আর্ন করবে, ফ্যামিলিকে সাপোর্ট দিবে ইত্যাদি, এই তো তাহলে হোল ফ্যামিলি ইজ ইন অ্যাংজাইটি। হ্যাঁ, তো ফলে এখন অবশ্যই মানে সরকারের উচিত এদের সবার প্রতি কেয়ার নেওয়া এবং প্রয়োজনে বিদেশে পাঠানো। আজকে শুনলাম তো প্রতি আহতদের জন্য 3 লাখ টাকা করে দেবে বোধহয়, এটা স্ক্রলে দেখলাম আমি। তো সেটা দেখ, এবং টাইম টু টাইম, এবং ওই যে ফাউন্ডেশন যেটা আছে, ওই যে জুলাই ফাউন্ডেশন, ওইখান থেকে তারা, ওখানে তো টাকার অভাব নেই। আর ইউনূস সাহেব যেহেতু আপনার চিফ অ্যাডভাইজার, টাকার তো কোনো অভাব নাই, উনি তো গ্লোবাল সেলিব্রিটি, তাই না? যেখানে টাকা চাইবেন সেখানে টাকা পাবেন, সুতরাং টাকার তো কোনো অভাব নাই। তো টাকার যদি অভাব না থাকে, তাহলে তারা কেন চিকিৎসা পাবে না, কেন তারা কেয়ার পাবে না? এটা তো একটা প্রশ্ন, তাই না? জি,
আজকের যেহেতু প্রধান ইস্যু এটি ছিল যে চিকিৎসার দাবিতে তারা আন্দোলন করেছে, সেজন্য এই প্রসঙ্গটা আমরা একটু আলোচনা করে নিলাম। আমাদের মূল ইস্যু যেটি বা মূল শিরোনাম যেটি ছাত্র রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ। আমি একটু রাকিবুল ইসলাম রাকিব, আপনার কাছে শুরুতেই যদি একটু জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলে 242 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, ঘোষণা হয়েছে আজ। যদিও বাংলাদেশ প্রতিষ্ঠার সব আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র রাজনীতি কিন্তু এখন কাট করা, এবং ছাত্র রাজনীতির অনেকেই সহিংসতা এবং বিশৃঙ্খলার কারণ বলে অনেকেই মনে করেন, যেমন হল দখল বলেন, তারপর গ্রুপিং, লবিং, সিট বরাদ্দ নিয়ে দ্বন্দ্ব, এরকম কিন্তু নানামুখী অভিযোগ সবসময় কিন্তু করে আসছে। এবং এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে কি করা প্রয়োজন, আর আপনি কি মনে করেন যে এই যে প্রশ্নবিদ্ধ হচ্ছে ছাত্র রাজনীতি কেন হচ্ছে বারবার? ধন্যবাদ। এটি অবশ্যই সর্বশেষ সময়ের যে ছাত্র রাজনীতির নামে যে নৈরাজ্য অপরাজনীতি চর্চা হয়েছে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে একটা অবস্থান রয়েছে, তাদের একটা মনোভাব রয়েছে। এটিকে সম্মান জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং আমরা তাদের সেই আবেগ অনুভূতিকে ধারণ করেই আমরা ইতিমধ্যে সর্বশেষ সময়ের যে ছাত্র রাজনীতি ছিল সেগুলো পুরোপুরি অনেকাংশে অনেকগুলো সেক্টর রয়েছে সেগুলো আমরা নিষিদ্ধ করেছি, আর বাকিগুলোতে সংস্কার নিয়ে এসেছি। যেমন আপনি লক্ষ্য করে দেখুন, বিগত 3.5 মাসে, এই 3 মাসে ছাত্র দলের আনুষ্ঠানিক কোনো ক্যাম্পাস কেন্দ্রিক শোডাউন বলেন, কিংবা মোটরসাইকেল মহড়া বলেন, কিংবা হল কেন্দ্রিক একটি সংঘবদ্ধ অবস্থান বলেন, কিংবা এমন কোনো কর্মসূচি আমরা দেইনি যে সামান্য একবার তো মিছিল করেছিলেন। আমাদের সেগুলো তো থাকবে, সেগুলো তো আজীবন চলতে থাকবে। রাষ্ট্রকে টিকে রাখার সাথে তো আমাদের কর্মসূচি থাকবে না। আমি যেটা বলছি যে আমাদের এমন কোনো কর্মসূচি আমরা আজকের দিন পর্যন্ত গ্রহণ করিনি যে কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সামান্যতম ব্যাঘাত ঘটবে, কিংবা তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেখানে সামান্যতম বিঘ্ন ঘটবে। এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনি অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে বিগত 15.5 বছর আমরা অনেক কষ্টে, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে এই ছাত্রদল তার প্রকাশ্য রাজনীতি চালু রেখেছিল। সেজন্য আমাদের শত শত নেতাকর্মীকে গুম খুনের শিকার হতে হয়েছে, শিক্ষা জীবন শেষ করতে পারেনি। তারপর আমাদের প্রতিটি ছাত্র দলের নেতাকর্মীদের জীবনে অকথ্য নির্যাতনের গল্প রয়েছে। জেল, জুলুম, মিথ্যা মামলা, বানোয়াট, গায়েবী মামলা ছিল, এবং ছাত্রলীগের হামলা ছিল। অর্থাৎ অবর্ণনীয় দুঃখ কষ্ট নিয়েই এই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের যে ছাত্র রাজনীতি সেটি চালু রেখেছিল। তো সেজন্য আমরা ছাত্রদলের ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা এটি ফলাফল পেয়েছি। গুণগত এবং কাঠামোগত পরিবর্তনের কথা আপনারা বলছেন, এই পরিবর্তনটা আসলে কীরকম? হ্যাঁ, এই পরিবর্তনটা হলো আমাদের ছাত্রদলের আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, এবং আমরা ইতিমধ্যে এটি অবশ্য আমরা বিগত 1 বছর আগে আমরা একটা কাঠামো দাঁড় করেছিলাম যে ছাত্র রাজনীতির এবং ছাত্র দলের প্রতিশ্রুতি কী, আমরা কি নিয়ে কাজ করব, আমাদের প্রতিশ্রুতি কী থাকবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। তো আমরা সেই প্রতিশ্রুতিগুলো আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছিলাম। তো পরবর্তীতে যেহেতু জুলাই আগস্টের বাস্তবতায় খুনি হাসিনা পালিয়ে গেছে, অর্থাৎ ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই বাস্তবতায় এখন আমরা একটি বাংলাদেশ বিনির্মাণে এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার যে শিক্ষা ব্যবস্থা কার্যক্রম চালু রয়েছে সেখানেও আমরা সংস্কারের জন্য আমরা ছাত্র সংগঠন হিসাবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমরা প্রশাসনের নিকট সেভাবে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো, যেমন আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আমাদের স্বাভাবিক হলো একটা সার্টিফিকেট নির্ভর পড়াশোনা, অর্থাৎ পাশ করব, সার্টিফিকেট পাবো, তারপর চাকরির জন্য চেষ্টা করব। এটি হলো একটি আমাদের ধারা। কিন্তু না, আমরা ছাত্রদল ইতিমধ্যে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটি বিষয় আমরা সাধারণ শিক্ষার্থীর নিকট পৌঁছাতে পেরেছি যে ছাত্রদল উৎপাদনমুখী এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন চায়। অর্থাৎ যেহেতু ডক্টর ইউনূস সাহেবের যে নির্দলীয় সরকারটা রয়েছে তারা নানাবিধ প্রেশারে রয়েছে, আমরা সেজন্য আলাদাভাবে ছাত্রদলের পক্ষ থেকে আবার নতুন করে তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না। কিন্তু আমরা সারা দেশ থেকে একটি আন্দোলনের মতো এটা করতে চাই যে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, অর্থাৎ জীবনমুখী, আপনার উৎপাদনমুখী,
কর্মমুখী তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটি থাকতে হবে। আমি শুধু সার্টিফিকেটের উপর ডিপেন্ড করবো না, অর্থাৎ কারিগরি শিক্ষা বলেন, সেই বিষয়গুলো অবশ্যই এই বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। এটি আমরা আশা করছি আমাদের যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের ছাত্র সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদের কথা দিয়েছেন তিনি এই ছাত্র শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসবেন। তিনি আমাদের ছাত্র দলের সাথে বসে তিনি কমিটমেন্ট করেছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, ছাত্রদল যে বিষয়গুলো নিয়ে এখন কাজ করছে, ইনশাআল্লাহ তারা স্টেপ বাই স্টেপ শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন নিয়ে আসবে। পরিবর্তন নিয়ে আসবে। আমি একটু মাহবুব কামাল, জি আমি শেষ করে দিচ্ছি। অতঃপর আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা শুধু বলি হয় না, কিন্তু শিক্ষা খাতে যে বরাদ্দ, জাতীয় বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ, সেটি নিয়ে কোনো বিগত সময়ে কেউ প্রশ্নই তুলতো না। ইচ্ছে হলেই সামান্য মানে প্রয়োজনে কমাতো, সামান্য একটু বাড়াতো, এরকম। তো আমাদের এখন মূল দাবি হলো অবশ্যই শিক্ষা খাতে এখানে বরাদ্দ বাড়াতে হবে, এবং এই বরাদ্দটা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার উন্নত করতে হবে। তারপর অপর যে ফেসিলিটি রয়েছে, অর্থাৎ পড়াশোনা, আমরা ছাত্র রাজনীতি করি, পড়াশোনাকে করে না। আমরা বারবার একটি কথা বলছি, ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা, সেকেন্ড প্রায়োরিটি পড়াশোনা, থার্ড প্রায়োরিটি পড়াশোনা, ফোর্থ প্রায়োরিটি এই দেশ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে, সাধারণ জনগণের অধিকার বাস্তবায়নে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং অপর যে অধিকারগুলোর বাস্তবায়নে যে রাজনীতি, সেই ছাত্র রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জি, আপনার কাছে আবারও আসবো। মাহবুব কামাল, আপনার কাছে যদি আসি, যে নানা অভিযোগে সম্প্রতি নিষিদ্ধ হলো ছাত্রলীগ এবং অনেকেই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছেন। আপনার দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে আপনি এই যে ছাত্র রাজনীতির তো অনেক ভূমিকাও আছে, আপনি 52 ভাষা আন্দোলন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, 90 গণ অভ্যুত্থান বলেন, বা এই যে 2024 সালের যে ছাত্র জনতার বিপ্লব বলেন, আপনি নিজেও ছাত্র রাজনীতি করেছেন। এই যে ছাত্র রাজনীতি কলুষিত হচ্ছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কেন হচ্ছে? একটু দিন, সময় দিন। প্রথমে আমি একটু দেখতে চাই যে আমাদের দেশে এবং গ্লোবালি কোন কোন পার্সপেক্টিভে ছাত্র রাজনীতি হয়, এটা একটু দেখতে চাই। 5টা পার্সপেক্টিভে ছাত্র রাজনীতি হয় এবং হয়েছে। 1 নম্বর হচ্ছে, সেই দেশে যদি ঔপনিবেশিক কোনো শক্তি থাকে, সেটা আমাদের দেশে হয়েছে। পাকিস্তানি ঔপনিবেশিক আমরা 52, 62, 69, 70 এগুলি করেছি, ছাত্ররাই করেছে মেইনলি। তারপরে ভিয়েতনামে ঔপনিবেশিক আমেরিকা ছিল, ওই ছাত্ররা ওখানে ফাইট করেছে, একটা গেল। 2 নম্বর হচ্ছে, কোনো সোসাইটিতে যদি সামরিকতন্ত্র থাকে অথবা অগণতান্ত্রিক শক্তি থাকে, তখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্ররা রাজনীতি করে। যেমন আমরা এরশাদের সময় আমরা ছাত্র রাজনীতি প্রবলভাবে ছিল এবং মূলত ছাত্র সংগ্রাম পরিষদই এরশাদের পতন ঘটিয়েছে। এই যে এনাদের কি বলে যে ভিপি যিনি ছিলেন, এই আমানুল্লাহ, উনি ছিলেন এটা নেতা। 3 নম্বর হচ্ছে, কোরিয়াতে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ছাত্র সমাজকে যদি জোর করে কিছু করানোর চেষ্টা করা হয়, যেমন কোরিয়াতে ছাত্র সমাজকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া শুরু হয়েছিল, এটা বলে কনস্ক্রিপশন। এইটার বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলন করেছে যে না, আমরা সেনাবাহিনীতে যাব না। আরেকটা হয় যে কোনো সোসাইটিতে যদি শিক্ষিত মিডল ক্লাসের অভাব থাকে, তাহলে ছাত্ররা যেহেতু এনলাইটেন্ড, ওরা এডুকেটেড, তারা ওই ভ্যাকুমটা পূরণ করে রাজনীতি করে। সেটা আমরা আসামে দেখেছি, প্রফুল্ল মাহান্তের নেতৃত্বে ছাত্র আন্দোলন হয়েছে, প্রফুল্ল মাহান্ত মুখ্যমন্ত্রী হয়েছে, কারণ আসামে আর্টিকুলেট মিডল ক্লাস ছিল না, ছাত্ররা এই গ্যাপটা পূরণ করেছে। আরেকটা হয়, সেটা হচ্ছে ছাত্র সমাজ যদি মনে করে যে না, সোসাইটিতে একটা নতুন ট্রেন্ড তৈরি করতে হবে, তাইলে তারা রাজনীতি করতে পারে। যেমন এটা ইউরোপে আমরা দেখছি, এই যে mid-60s মানে ছাত্ররা পরিবেশবাদী আন্দোলন করেছে, যুদ্ধবিরোধী আন্দোলন করেছে, তারা রাজনীতি করেছে। তো এইসব প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির প্রয়োজন হয়। তো এখন যেহেতু গণতন্ত্রের জন্য আমরা আকাঙ্ক্ষা করছি, গণতন্ত্র, একটা নির্বাচিত সরকার ইত্যাদি, তো যেহেতু গণতন্ত্রের জন্য এখন প্রশ্ন করছে, সুতরাং ছাত্র রাজনীতির এখন প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। এটা একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে। কথা সেটা না, কথাটা অন্য জায়গায়। কথাটা হচ্ছে, আপনি কিছু মনে করেন না, অবশ্যই সেটা হচ্ছে সাইমন বলিভার, উনি ল্যাটিন আমেরিকার 5টি দেশ মুক্তি দিয়েছিলেন। সাইমন বলিভারের একটা বিখ্যাত কথা আছে, রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং আমরা দেখেছি 71-এ যখন মানে স্বাধীনতা অর্জিত হল, এটা তো বিপ্লব, তখন আমরা দেখলাম অনেক মুক্তিযোদ্ধা
নানা বিপদগামী হয়ে গেল, হ্যাঁ, ছিনতাইয়ের সাথে জড়িত ছিল ইত্যাদি। এবং একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যে ধরনের কর্মকাণ্ড করা উচিত ছিল মুক্তিযোদ্ধারা সেইভাবে করে নাই। সুতরাং ওই বিপ্লব তার নিজের সন্তানদেরই খেয়ে ফেলছিল। আবার ধরেন 91-এ যখন এরশাদের পতন হলো, তখন আপনার দেখা গেল কি যে এরশাদের পতন হওয়ার পরপরই, কিছু মনে করেন না, ছাত্রদল এবং ছাত্রলীগ দুই পক্ষই নানা রকম চাঁদাবাজি শুরু করলো। এগুলি আমি প্র্যাকটিক্যালি জানি আর কি। এবং ওই স্পিরিটটা, এই যে এরশাদ পতনের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা তারা ধরে রাখতে পারলো না, যে কারণে পরবর্তীকালে কিন্তু আমরা একটা ফেয়ার গণতন্ত্র পেলাম না। এইবারও দেখেন 2024 সালে এটাকে যদি আমরা অভ্যুত্থান বা বিপ্লব বলি, তাইলে এই যে ছাত্ররা রক্ত দিল, এই এত কিছু করলো, এই রেভলিউশন কিন্তু হ্যাজ ডিভাউটস হিজ ওন চিলড্রেন। আপনি দেখেন এখনকার ছাত্র, এই মুহূর্তের যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ কিন্তু মানে ওই যে আন্দোলন যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু ধরে রাখতে পারছে না। তারা নানা রকম কি বলে যে ওই এক ধরনের ডেভিয়েশন হয়ে গেছে। তারা না মানে যা খুশি তাই করতে চাচ্ছে, একটা নিয়মতান্ত্রিক পথে যেতে চাচ্ছে না। হ্যাঁ, একটা মানে আছে না যে একটা মানে বিজ্ঞতার পরিচয় দেওয়া, একটা উইজডমের পরিচয় দেওয়া, সেই উইজডমের পরিচয় তারা এখন আর সেইভাবে আর দিচ্ছে না। সুতরাং বিপ্লব যেহেতু হয়ে গেছে, অভ্যুত্থান হয়ে গেছে, এখন আর বোধহয় তেমন আর দরকার নাই, হয়েই তো গেছে। এখন কথা যেটা হচ্ছে যে ছাত্রদলের প্রেসিডেন্ট যেটা বললেন যে তারা কি করছেন, কি করতে চাচ্ছেন, এখানে আমি তাকে কিছু পরামর্শ দিতে চাই, যদি আপনি গ্রহণ করেন। অবশ্যই। সেটা হচ্ছে, 1 নম্বর পরামর্শ হচ্ছে, যে কাউকে ছাত্র দলের সদস্য করবেন না। প্রথমে তাকে গঠনতন্ত্র পড়তে দিন, তাকে আপনাদের লক্ষ্য আদর্শ পুস্তিকা পড়তে দিন, পড়ুক, তারপর একটা ইন্টারভিউ নেন যে তারা কতটুকু কনসিভ করতে পারলো। আমি তো বলতে পারি ছাত্রদলের মানে 10% সদস্য জিয়াউর রহমানের 19 দফা বলতে পারবে না। জিয়াউর রহমান যে 19 দফা দিয়ে গিয়েছিলেন ওটা বলতে পারবে না। এখন যে তারেক রহমানের 31 দফা, এইটা ছাত্রদলের কোনো সদস্য বলতে পারবে বলে আমি মনে, হয়তো পারবে, এটা 5 to 10% হবে। সুতরাং আপনি লক্ষ্য আদর্শ এটার পুস্তিকা বের করেন, তাদেরকে পড়তে দেন, পড়ার শেষে একটা ইন্টারভিউ নেন, ইন্টারভিউ নিয়ে তাকে সদস্য পদ দেন। 1। 2 নম্বর হচ্ছে, সংগঠনের ভিতরে সংগঠন গড়ে তুলুন। এই যে বলছেন যে আমরা শান্তিপূর্ণ, কীরকম সংগঠন? 4টা সংগঠন গড়ে তুলবেন। একটা হচ্ছে স্টাডি ফোরাম, এখানে লেখাপড়া হবে, সারা পৃথিবীর রাজনীতি নিয়ে লেখাপড়া হবে। 2 নম্বর হচ্ছে আবৃত্তি সংঘ করেন। যে আবৃত্তি করবে তার মধ্যে এক ধরনের মননশীলতা তৈরি হবে, এক ধরনের আর্টিস্টিক মননশীল তৈরি হবে। সে কখনো মানে কি বলে ওইটাকে, কি বলে যে মাস্তানি করবে না, সে একটা বিনীত একটা কর্মী হিসেবে থাকবে। 3 নম্বর হচ্ছে, জনাব মাহবুব কামাল, এই পরামর্শগুলো একটু শুনবো, ফোনে একজন দর্শক হয়ে গেছে তো একেবারে। আর 3 নম্বর হচ্ছে একটা ডিবেটিং সোসাইটি করেন। ডিবেটিং সোসাইটি, এই ডিবেটিং সোসাইটিতে 2টা পক্ষ থাকবে, একটা প্রপোজিশনের উপরে 2 পক্ষ বিতর্ক করবে, ওখানে জাজ থাকবে, আপনি জাজ থাকলেন, আপনার সেক্রেটারি জাজ থাকলো, হ্যাঁ এই দল জিতছে, একটা চমৎকার একটা ডিবেট করেন। আর 5 নম্বর হচ্ছে সিনে ক্লাব করেন। সিনে ক্লাবে পৃথিবীর যে ভালো ভালো সিনেমাগুলো আছে, হ্যাঁ, যেগুলো মানুষকে কি বলে যে পরিশীলিত, মানুষের চিন্তার খোরাক যোগায়, মানুষকে আধুনিক করে, মানুষকে করে, সিনেমা দেখান, ভালো ভালো সিনেমা, মানে সব না ঢাকাইয়া সিনেমা না, হ্যাঁ, ধরেন কুরুসোয়ার সিনেমা, ধরেন এই যে বাইরের যে সমস্ত বড় বড় পরিচালক, তাহলে আবৃত্তি সংঘ, ডিবেটিং সোসাইটি, স্টাডি ফোরাম, সিনে ক্লাব, এই 4টা সংগঠন আপনার, এটাকে আমি বলতেছি সংগঠনের ভেতর সংগঠন। হ্যাঁ, এটি শুধু ছাত্র দলের ক্ষেত্রে না, প্রত্যেকটি ছাত্র সংগঠনের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পরামর্শ। না, উনি যেহেতু আমার সামনে আছেন, ওনাকে আমি এটা বললাম। জি, আমি একটু ফোনে একজন দর্শক আছে, আমি একটু দর্শকের একটু প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আমি ঠাকুরগাঁ থেকে হারাধন বলছি। আমার প্রশ্ন যে বাংলাদেশে বিগত সরকার যে কয়েক টাইম সরকার গেছে, এই ছাত্র রাজনীতিতে দেখা গেছে এই ছাত্র রাজনীতির নামে টিনেজ বাচ্চা থেকে শুরু করে সবাইকে, যাদেরকে নিয়ে একটা বড় ধরনের কিন্তু বড় বড় মানে যারা দল ক্ষমতায় ছিল তারা কিন্তু বিজনেস করছে, ব্যবসা করছে, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিছে এবং এই রাজনীতির নামে তাদেরকে যা অপকর্ম করে সব ধরনের করাইছে। এবং এই ছাত্ররা দেখা গেছে যারা পদে আসে কি করছে, ছাত্রের ইনকাম নাই, কিন্তু কিছুদিন পরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে।
এই যদি আমাদের ছাত্র রাজনীতি হয়, আরেকটা হইলো আমাদের ছাত্র রাজনীতি এমন এক পর্যায়ে গেছে যে ছাত্র মানে সে পড়তে জানে, লিখতে জানে, তার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নেই, সে একজন ছাত্র রাজনীতির নেতা হয়ে গেছে। আমাদের দেশের ছাত্র রাজনীতি এই যদি বর্তমান অবস্থা, ভবিষ্যতে তো আমরা আবার এই পাল্টাই দেখবো, তাহলে আমাদের এই ছাত্র রাজনীতির দরকারটা কি? আর অভ্যুত্থান, জি ধন্যবাদ, বুঝতে পেরেছি ছাত্র রাজনীতিতে কেমন নেতা প্রয়োজন সেটি আসলে আপনার প্রশ্ন। আরেকজন দর্শক আছেন ফোনে, একটু যদি তার প্রশ্নটি শুনে আমি সবগুলো প্রশ্ন একত্রে আপনাদের কাছে আসব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার মাহবুব কামাল সাহেবের কাছে প্রশ্ন, ছাত্র রাজনীতির ইতিহাস সেটা আমরা জানি, আপনারাও জানেন, আপনারা বলেছেন, গণমাধ্যমে দেখেছি, কিন্তু আমার প্রশ্ন হলো ছাত্র রাজনীতির নামে যারা টেন্ডারবাজি করলো, দখলদারিত্ব করলো, ছাত্র মারলো, হত্যা করলো, জমি দখল করলো, সেই ছাত্র রাজনীতির থেকে যারা বেরিয়েছে এই ধরনের অপকর্মকালে গোটা ছাত্র সমাজের রাজনীতিকে কুলুষিত করলো, সেই রাজনীতির থেকে ফিরে আসার জন্য কি করণীয় আছে বলে মনে করেন? আমি আরেকটু যোগ করতে চাই যে আমরা যখন ছাত্র রাজনীতি দেখেছি, সেই ছাত্র রাজনীতির থেকে আমরা কি শিক্ষা পেলাম? বর্তমান ছাত্র রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি দখলদারিত্ব, বিগত দিনের ছাত্র রাজনীতি যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি চাঁদাবাজি, হত্যা, নানান বিষয়। এই যে এত বিস্তর অভিযোগ কেন রাকিবুল ইসলাম রাকিব, আপনার কাছে যদি আসি, আর এই যে মানুষের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একটি পারসেপশন তৈরি হয়েছে, এটির উত্তরণের উপায় কি? জি ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই দর্শক যিনি প্রশ্ন করেছেন সেই বিষয়ে আমি নিজেই বলেছি তার বিষয়গুলো, যে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের ধারণা প্রচলিত রয়েছে। এখন আপনি লক্ষ্য করে দেখুন, বিএনপি ক্ষমতায় ছিল 2006 সাল পর্যন্ত, তো 2006 সাল থেকে 2024 আপনি হিসাব করে দেখেন, তো এখানে হলো 24, অর্থাৎ আপনি 2 যুগের অধিক সময় আপনি বলতে পারেন আর কি প্রায়। তো এই 20 বছরে এই সকল অপকর্ম আপনি যদি সমানভাবে ছাত্রদলের উপর দায় চাপান, এটা তো খুবই অন্যায়। কারণ তার প্রশ্নে কিন্তু উঠে এসেছে, ছাত্রদলের একটি প্রশ্ন বলতে পারবে না, মানে যে বিষয়গুলোতে ঢালাওভাবে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেছেন, তাকে বলা হচ্ছে ছাত্র লীগ এই 20 বছরে। তো যাই হোক, এটি ছাত্র রাজনীতির উপর গিয়ে প্রভাব পড়েছে, সাধারণ শিক্ষার্থীদের মনোভাবেও প্রভাব পড়েছে। কিন্তু একইভাবে আমাদের সচেতন থাকতে হবে। এই ছাত্র রাজনীতি আপনি যদি লক্ষ্য করে দেখুন, কিশোর গ্যাং সারা দেশে বিদ্যমান, কিশোর গ্যাং, মাদক সারা দেশে বিদ্যমান। এখান থেকে সোশ্যাল মিডিয়ায় আপনি মানে এডিকশন বলতে যা বোঝায়, এগুলো তো তরুণ প্রজন্ম এগুলোতে জড়িয়ে পড়েছে, অস্বীকার কোনো সুযোগ নেই, এবং তারা সুশিক্ষিত হতে পারছে না। এখন এখানে যদি ছাত্র রাজনীতিতেও তারা সময় দিয়ে, আমরা যে বিষয়গুলো ইতিমধ্যে আমাদের আরেকজন আলোচক তিনি বলেছেন, যে বিষয়গুলো বিতর্ক, ক্রীড়া, হ্যাঁ, মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা, পাঠচক্র, এবং তার মধ্যে যদি এই থাকে যে না, আমাকে ভালো মাদক নেওয়া যাবে না, কিশোর গ্যাংয়ে যাওয়া যাবে না, আমাকে অন্যদিকে সময় নষ্ট করা যাবে না, আমাকে লিডারশিপ গ্রো আপ করতে হবে, এটি খুব অন্যায়, খুব অন্যায় না? আপনি কি, আমরা যারা পলিটিক্স করে আজকে এই জায়গায় এসেছে আমরা বুঝি এর কতটা প্রয়োজনীয়তা রয়েছে। আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আপনি যত ব্যাখ্যা দেন, এখানে বড় বড় অনেক বিশেষজ্ঞ রয়েছে, তারা আমাদের তাদের জ্ঞানের মাধ্যমে তারা বুঝিয়ে দিবেন যে না, এই ছাত্র রাজনীতির প্রয়োজন নেই। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে বিগত 15.5 বছরে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে খুনি হাসিনা বলার সাহস রয়েছে কিনা, তাদেরকে যদি বলা হয় যে আপনি আপনার এই 15.5 বছরের জীবনে আপনি একটা দিন বলেন যে প্রেস ক্লাব হোক, সেটা যেখানে হোক, রাস্তায় দাঁড়িয়ে একটা বাস আটকে বলছেন যে খুনি হাসিনা, বা আপনারা সবাই আসুন, এই সরকারটা খুনি, বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, আপনাদের বলার সাহস রাখেননি। তো এটি কে করেছে? এটি করেছে বিএনপি, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, এর কৃতিত্ব দাবিদার। আজকে জুলাই 11 সফল হয়েছে, এই প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো? এই প্রেক্ষাপট তৈরি হচ্ছে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমাদের পুরো জীবনটা এখানে ব্যয় করেছি। সেজন্য আজকে এই জুলাই আগস্টে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এটা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি। কী ধরনের ফ্যাসিস্ট, ভয়ঙ্কর খুনি হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায়, সেটা তো সবাই আমরা জানি। সেজন্য আগামীতেও আপনি লক্ষ্য করে দেখুন যে তার মাঝে সামান্যতম অনুশোচনা নেই। শুধু তিনি নয়, তার যে আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠন, একজন নেতাকর্মীর মাঝে কোনো অনুশোচনা নেই যে তারা হত্যাকারী, এবং তারা বিরোধী দলের যেমন কয়েক হাজার নেতাকর্মীদের হত্যা, গুম করেছে, এবং সর্বশেষ আপনি জুলাই আগস্টে
এই ছাত্র জনতার প্রায় 1550 অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। একজনের কোনো অপরাধ বোধ রয়েছে আওয়ামী লীগে? তো সেই দলটা তো রয়েছে এখনো এই দেশে, এখনো তাদের একটা নির্দিষ্ট সংখ্যক সমর্থক গোষ্ঠী রয়েছে, সুবিধাভোগী গোষ্ঠী রয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখুন যে তারা যেটা দাবি করে সংখ্যালঘু পরিবারের, তাদেরও একটা সমর্থন তাদের প্রতি রয়েছে। তো এই বাস্তবতায় আপনি এখন বলতে চাচ্ছেন যে ছাত্র রাজনীতি থাকবে না, আমি বলবো এটি তাদের ছাত্রলীগ যে নিষিদ্ধ হলো, আমি একটু যদি আমি আরেকটু শেষ করে দিচ্ছি। আপনি কিন্তু সেই প্রজন্মে আমরা কিন্তু সর্বশেষ দেখে এসেছি যারা বলতো আই হেট পলিটিক্স প্রজন্ম আমরা দেখে এসেছি। তারাই কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা পলিটিসাইজের মধ্যে থেকেই কিন্তু একটা বিপ্লবকে সংগঠিত করেছে। এখন আপনি লক্ষ্য করে দেখুন 15.5 বছরে যে যখন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমাদের এই মেধাবী প্রজন্মরা যারা চাকরির ক্ষেত্রে মানে মেধার মাধ্যমে তারা রিটেন পরীক্ষায় এবং ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা যখন ফার্স্ট ক্লাস জবের জন্য তারা যখন এই মানে পছন্দ দিত যে কোন কোন জায়গায় যাবে, চয়েস দিত, তো সেখানে আমরা যেটা জেনেছি যে প্রথম দিকে তারা কাস্টমস, পুলিশ, হোয়াট ইজ দিস, এই তাদের মেধার পরিচয় ছিল। এই প্রজন্ম তো বিদ্যমান ছিল, এই খুনি হাসিনা সরকার আওয়ামী লীগ তারা তো এই প্রজন্মকে এদিকে নিয়ে যেতে পেরেছে যে 1 নাম্বার আমাকে যেতে হবে কাস্টমসে, কারণ সেখানে গেলে আমি 5-7 বছরে কোটি কোটি টাকার মালিক হব। আমরা কিন্তু সেই প্রজন্মের আমরা বেড়ে উঠেছি, দেখে এসেছি যে প্রজন্ম তার বাবা মাকে কোনোদিন জিজ্ঞেস করেনি যে তোমার এত অর্থের উৎস কোথায়। ঢাকায় যারা ফ্ল্যাট নিয়ে থাকে তাদের উৎস কোথায়, যারা বাড়ি গাড়ি নিয়ে থাকে তাদের উৎস কোথায়, তারা বলতে পারেনি। কথা বললে অনেক কিছু বলা যায়। অর্থাৎ সেই প্রজন্ম থেকে আমরা একটি সততা, নীতি, আদর্শ নির্ভর একটি ছাত্র রাজনীতি গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তিনি যেটা বলেছেন সেটি তিনি শুধু ছাত্রলীগ উল্লেখ করে বলতে হবে, এই ছাত্রলীগের অপকর্মের দায় ছাত্র সমাজ নেবে না। তাহলে ছাত্র দলের বিপক্ষেও কিন্তু চাঁদাবাজির অভিযোগ ছিল, মাহবুব কামাল নিজেও বলেছেন। জি, আমি সেটি ব্যাখ্যা করছি ইতিমধ্যে, ধন্যবাদ। ইতিমধ্যে সেজন্য আমরা প্রায় 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মীদের আমরা বহিষ্কার অব্যাহতি সুকোজ করেছি। কারণ আপনি দেখেন যে আওয়ামী লীগ যে কালচার তৈরি করছে 15.5 বছর, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের টেকনাফে যদি একটা ইউনিয়ন পর্যায়ে, একটা ওয়ার্ড পর্যায়ে যদি একজন ছাত্রদলের কর্মী, একটা পদ্মারি নেতা ওয়ার্ডের, তিনি যদি সামান্য অপরাধ করেন, দেখবেন যে ঢাকায় থেকে কিন্তু ঠিকই নিউজ হয়ে যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেখানে তারা সুন্দরভাবে সেটা দেখে দিচ্ছে যে আজকে টেকনাফের অমুক ওয়ার্ডে এই ছাত্রদলে কি গেছে, এই দেশ মনে চলে গেল। তাকে বুঝতে হবে যে টেকনাফ কিন্তু বাংলাদেশে রিপ্রেজেন্ট করে না, তারপরও ছাত্রদল সামান্যতম ছাড় দিয়েছে কিনা আপনাকে সেটি বুঝতে হবে। আমরা সামান্যতম ছাড় দেইনি, আমরা একটি প্রশিক্ষিত, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি এটিকে গুরুত্ব দিয়েছেন। আমরা একটা প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলার চেষ্টা করছি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সদা জাগ্রত থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং এই বাংলাদেশে আর কখনো কোনো প্রকার সাধারণ জনগণের যেন অধিকার হরণ যেন না হয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে, সাম্য মানবিক সমাজ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে এবং এই সমাজ থেকে মাদক দূর করবে, কিশোর গ্যাং দূর করবে, সুশিক্ষিত করবে আগামী প্রজন্মকে। সে ধরনের ছাত্র রাজনীতির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদেরকে অবশ্যই আপনি 3 মাসে বিচার করলে হবে না, আমাদেরকে সময় দিতে হবে। আমরা আরো সময় গেলে আপনাকে দেব, আরো দৃশ্যমানগতভাবে ইনশাআল্লাহ ইতিবাচক ছাত্র রাজনীতি আমরা প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ। জি, মাহবুব কামাল, আপনার কাছে যদি আসি, একজন দর্শক ফোন করেছিলেন, তো তিনি বলেছেন যে ছাত্র রাজনীতির নামে আপনি যেটা বলছেন টেন্ডারবাজি, চাঁদাবাজির, এবং আরেকজন বলেছেন যে ছাত্র রাজনীতিতে কেমন নেতা প্রয়োজন, কেমন নেতা হওয়া উচিত, সেটি নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করেছেন। এবং হলগুলোকে রাজনীতির বাইরে রাখার কথা বলা হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ কিভাবে কার্যকর হতে পারে এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমে এই তুমি করে বলি, তোমাকে একটু ধরি, তুমি তো বলে গেলে এতক্ষণ, এই যে তুমি 15 বছরের কথা বললা, এই 15 বছর তো তোমরা তো ক্ষমতায় ছিলে না। তোমরা যদি ক্ষমতায় থাকতে যদি এরকম ভালো থাকতা তাইলে না বুঝতাম। দেখো, আমাদের কিন্তু মনে আছে, আমাদের স্মৃতিশক্তি অনেক প্রখর। তোমরা যখন 2001 সালে আসলা, ছাত্রলীগ কিন্তু হলে থাকতে পারে নাই। আমি বলতে শেষ করতে দাও। মিসেস জিয়া কিন্তু এটাও বলেছিলেন যে আওয়ামী লীগকে শায়েস্তা করতে হলে আমার ছাত্র দলই যথেষ্ট। তোমার বোধহয় মনে আছে। তো এই অতীত তো আমরা জানি, তাই না? এখন তোমরা যদি 15 বছর তোমরা ক্ষমতা থাকতা, তাইলে যদি এরকম মানে নম্র স্বভাবে, তাইলে আমরা একটা বুঝতে পারি। তোমার তো ক্ষমতাই না, তোমার করো টেন্ডারবাজি, তোমার তো টেন্ডারই ড্রপ করতে পারবা না। টেন্ডারবাজি ড্রপ মানে করবা কিভাবে? ফলে আমরা দেখবো ক্ষমতায় আসার পরে তোমরা কি করতেছো। হ্যাঁ,
এটা গেল একটা। আচ্ছা, এখন যে দর্শক ফোন করেছেন আর কি, হ্যাঁ, ছাত্র সমাজের যে ইমেজ, হ্যাঁ, ছাত্র সমাজের ইমেজ একেবারেই মানে তলানিতে এসে ঠেকেছে, এবং এটার জন্য বাই অ্যান্ড লার্জ ছাত্রলীগ দায়ী। এটার জন্য 80% আমি বলবো ছাত্রলীগ দায়ী, 80%, 100% আমি বলবো না, এবং ছাত্রলীগ দায়ী। এখন এটা তো দিজ আর অল পার্ট অফ হিস্ট্রি। এটা আমরা তো বলতেছি যে 5ই জুলাই অগাস্ট একটা নতুন বাংলাদেশে শুরু হয়েছে, তা আমরা ইতিহাস নিয়ে আর এত ঘাটাঘাটি করার তো দরকার নাই। হ্যাঁ, এই যে ও হাসিনাকে এত ইয়ে করলো, এই করলো, এইসব করলে হবে কি, তাইলে মূল যে সমস্যা এটা আড়ালে পড়ে যাবে। এই যে বেশি বেশি খুনি হাসিনা, বেশি বেশি স্বৈরাচার, এগুলি বললে আজকে এখনকার যে প্রবলেমগুলি, সেই প্রবলেমগুলো আড়ালে থেকে যাবে। সুতরাং মানে তোমাকে প্রায়োরিটি লিস্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই গত 15 বছরের রেজিম, এই রেজিমকে তো কোনোভাবেই সমর্থন করা যায় না, এটা নিন্দাযোগ্য, কিন্তু ওইটা নিয়ে যদি আমি পড়ে থাকি তাইলে তো এখনকার সমস্যাগুলো তুমি ফেস করতে পারবে না। এক, যে দর্শক যেটা ফোন করলেন, আমি বলি কি, আমার নিজের একটা লাইন বলি আমার লেখার, সেটা হচ্ছে, যার হাতে থাকে একটি রাজনীতির বই এবং অন্য হাতে থাকে একটি কবিতার বই, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এটা আমার লাইন, আমার লেখার একটা লাইন। তো এই যে রাজনীতি করছি, এই রাজনীতির সঙ্গে মননশীলতার যোগ আছে কিনা, হ্যাঁ, এই রাজনীতির সাথে হৃদয়বৃত্তির যোগ আছে কিনা, এইটা যদি আমরা নিজেদেরকে প্রশ্ন না করি, তাহলে তো আমরা রাজনীতিবিদ থেকে যাবো, আর মানুষ থাকবো না। হ্যাঁ, মানুষ হতে গেলে তো আমাদেরকে মানবীয় গুণাবলী থাকতে হবে। হ্যাঁ, এই যে মানে বড় বড় মানে প্রতিপক্ষকে আঘাত করা, প্রতিপক্ষকে ইয়ে করা, কি বলে, কোণঠাসা করে রাখা, এইটাই যদি হয় আমাদের মোটো, তাহলে তো আমরা মানে সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতে পারবো না। দেখেন, আরও 2-3টা প্রশ্ন কিন্তু আমি, সাজেশন কিন্তু আমি তখন বলতে পারিনি। তোমরা আর 2টা কাজ করো। একটা হচ্ছে, প্রতি উপজেলায় একটা করে লাইব্রেরি করো। ওই উপজেলার ধনাঢ্য ব্যক্তি যে টাকা দিবে, তার নামে হবে ওই লাইব্রেরি, তার নামে ওই লাইব্রেরি হবে, সে কন্ট্রিবিউট করবে প্রতি উপজেলায়, এবং ওখানে সব থাকবে, ডেইলি নিউজ পেপার, বই টই ইত্যাদি, এবং নেতাকর্মীরা ওই লাইব্রেরিতে 2 ঘন্টা করে থাকতে হবে। এটা বাধ্যতামূলক করতে হবে। এক, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের করতে পারো, সেটা হচ্ছে ডামি পার্লামেন্ট করো তোমরা। হ্যাঁ, এটা ইউজিসি একবার করতো। ডামি পার্লামেন্ট করে একজন স্পিকার থাকবে, একজন লিডার অফ দি হাউস, একজন লিডার অফ দি অপোজিশন, ওখানে মেম্বাররা থাকবে, ওখানে কি বলে যে লিডার অফ দি অপোজিশন এবং লিডার অফ দি হাউস এরা তর্ক বিতর্ক করবে, স্পিকার রুলিং দিবে। এটা রিহার্সেল। তোমরা যে আগামীতে ক্ষমতায় যাবা, তোমার তো এখন থেকেই তো তোমাদের প্রস্তুত করতে হবে। মারামারি করে কি লাভ? মারামারি তো কোনো লাভ নাই। তোমাদের প্রস্তুত করতে হবে এইসব, যে পার্লামেন্টে যে আমরা যাব, কিভাবে এটা অ্যাক্ট করবো, এখন থেকে রিহার্সেল দাও। এটা ইউজিসি আগে করতো ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, এটা করো। দেখো, আমি শেষ করি, আপনার টাইম তো নাই। তোমাদের জিয়াউর রহমান যখন প্রথম ছাত্রদল তৈরি করলো, ছাত্রদলের সেটা ছিল সবচেয়ে ভালো সময়। 79-এর ডাকসু ইলেকশনে আমরা ছাত্রলীগ, মানে জাসদ সমিতি, আমরা ফুল প্যানেল পাইছি ডাকসুতে, কিন্তু হলগুলিতে সব ছাত্রদল পাইছিল। হলগুলিতে কেন পাইছিল? তখনকার ছাত্রদল ছিল খুব সোবার, খুব মডেস্ট, এবং সবাই তাদের পছন্দ করত। এবং 80তেও আমরা পুরা ডাকসু ফুল প্যানেল পেয়ে গেলাম, আর ছাত্রদল করলো কি, ওই হলগুলিতে পেয়ে গেল, ভিপি, জিএস, এই 79-এর। কারণটা হচ্ছে ওই সময় ছাত্রদলের যে নেতাকর্মীরা ছিল, তারা এত সোবার ছিল, এত ভদ্র ছিল, যে ছাত্ররা তাদের ভোট দিয়েছে। এবং তো এই যে ভদ্র ইমেজ, এইটা তোমাদেরকে মেনটেন করতে হবে। এই সংঘর্ষ করে, হ্যাঁ, ধর পিটাও, হ্যাঁ, এগুলি বাদ দাও, এগুলি বাদ দিয়ে ভালো মানুষ হয়ে যাও। রাকিবুল ইসলাম, রাকিব, আপনার মাহবুব কামালের কথার সূত্র ধরেই যদি আপনার কাছে বলি, যে এই যে একটি ইমেজটা তৈরি করতে হবে আপনার, এবং ক্ষমতায় আসার পর ছাত্রদলের ইমেজটা কেমন হতে পারে, বা ভূমিকাটা কেমন হবে, বা ভবিষ্যতে ছাত্র রাজনীতি, একদম ছোট্ট করে। জি, ধন্যবাদ। আমি প্রথমেই একটু আমাকে বলতেই হবে যে, আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি, আমাদের যে ঐতিহাসিক কিছু মানে বিষয়ে এটা ভ্রান্ত ধারণা বলা চলে, কিংবা মিথ্যাচার করা হয়েছে কারণেই এস্টাবলিশড হয়ে গেছে। যেমন 2001 সাল থেকে 2006 সাল, আমি দায়িত্ব নিয়ে বলছি, 2001 সাল থেকে 2006 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে বলছি, যে আপনার সেখানে ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী, সকল নেতাকর্মী, তারা হলে থাকার
হলে থাকতে পেরেছে, শিক্ষা ব্যবস্থায় কোনো সমস্যা হয়নি। কিন্তু হ্যাঁ, তাদের যে হলের যে রাজনীতিক চর্চাটা এটি সংকুচিত অবস্থায় ছিল, এটা আমাকে স্বীকার করতেই হবে, এটি সত্য। কিন্তু ছাত্রলীগের সকল নেতাকর্মী ইনক্লুডিং সোহাগ নাজমুল কমিটি যে হলো, সোহাগ নাজমুল কমিটি সব আওয়ামী লীগ আসার পরে যে সোহাগ নাজমুল কমিটি, সেই কমিটি তারা এই প্রেসিডেন্ট সেক্রেটারি তারা দুজনেও হলেই ছিল ওই বিএনপির আমলে। তার দায়িত্ব নিয়ে বলছি তো। তো এটি হলো মানে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। শেষ করে দিচ্ছি আর 1 মিনিট। সেটি হলো একইভাবে দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন যে ছাত্র, আচ্ছা হ্যাঁ, আমি তো শুরুতেই বলেছি আমরা ইতিবাচক মানসিকতায় নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং আমরা ভদ্র নমনীয়ভাবে এবং বিনয়ী নেতৃত্ব গড়ে তোলার জন্য আমরা সারা দেশে আমাদের কিন্তু টিম কাজ করে যাচ্ছে। একদম আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। নিশ্চয়ই আপনারা এই কাজে সফল হবেন এবং দুর্নামমুক্ত একটি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ভবিষ্যতের আশাই আমরাও করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।